এই ঈদ তো পাইতেন না, সাম্যর ঈদ যেন ওনারা নিজের বাড়ির জায়গায় ঈদ করিতে পারেন। আলহামদুলিল্লাহ, বহুত শুকরিয়া। সামনে ঈদ, এরকমই এক ঈদের আগে রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করতে করতে জাতিসংঘের মহাসচিবকে পাশে নিয়ে বাংলাদেশের অবৈধ শাসক ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঘোষণা করেছিলেন যে রোহিঙ্গারা অচিরেই তাদের নিজ ভূমিতে ফিরবে এবং আগামী ঈদ সেখানেই করবে, তখন সেটি ছিল এক ধরনের রাজনৈতিক রোমান্টিসিজম, যার সঙ্গে ভূ রাজনীতির কঠিন বাস্তবের কোনো সম্পর্ক ছিল না। সেই প্রতিশ্রুতির পর বছর পেরিয়ে গেছে, আবার একটি ঈদ দুয়ারে কড়া নাড়ছে, কিন্তু একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফেরত যায়নি। উল্টো গত 17 মাসে সীমান্ত পার হয়ে নতুন করে ঢুকেছে আরো 1.25 লাখ রোহিঙ্গা, আর ক্যাম্পে জন্ম নিয়েছে হাজার হাজার নতুন শিশু। এই পরিসংখ্যানই প্রমাণ করে যে পশ্চিমা বিশ্ব এবং তাদের স্থানীয় প্রতিনিধিদের কাছে রোহিঙ্গা সংকট সমাধানের চেয়ে জিয়ে রাখাটাই বেশি লাভজনক। আর ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার হাই রিপ্রেজেন্টেটিভ রজার খলিল মিলে গোটা বাংলাদেশটাই যেখানে বিদেশিদের স্বার্থে বিলিয়ে দিচ্ছেন, সেখানে রোহিঙ্গাদের নিয়ে তাদের বাণিজ্যকে কি অন্যভাবে দেখার কোনো সুযোগ আছে? আপনিই বলুন তো। এতদিন বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে দৃঢ়ভাবে বলে এসেছে যে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, তাদের নিরাপদ প্রত্যাবর্তনই একমাত্র স্থায়ী সমাধান। আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের বাঙালি আখ্যা দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে এখন বাংলাদেশ, অথচ এখন নিজেই তাদের বাংলাদেশি পাসপোর্ট দিয়ে মিয়ানমারের যুক্তিকে বৈধতা দিচ্ছে। এটি কি রাষ্ট্রীয় সিজোফ্রেনিয়া নাকি পরিকল্পিত আত্মপরাজয়? যখন বাংলাদেশ নিজেই রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে, তখন মিয়ানমার হাসতে হাসতে বলবে, দেখুন তারা তো বাংলাদেশই ছিল, এখন আবার বাংলাদেশি নতুন করে বানানো হচ্ছে তাদেরকে। এর ফলে প্রত্যাবর্তনের সকল পথ চিরতরে বন্ধ হয়ে যাবে এবং বাংলাদেশ নিজের পায়ে কুড়াল মারবে। এই নীতিহীনতার পিছনে রয়েছে আন্তর্জাতিক চাপের কাছে আত্মসমর্পণ, কিংবা যারা ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে তাদের শর্ত প্রতিপালন। সৌদি আরব জ্বালানি বিনিয়োগ, মাতার বাড়ি বন্দর ব্যবস্থাপনা এবং 700 টন খেজুরের লোভ দেখিয়ে বাংলাদেশকে তার মৌলিক নীতি থেকে সরিয়ে দিয়েছে। রেমিটেন্সের জুজুতে ভয় দেখানো হয়েছে, কিন্তু প্রশ্ন হলো, একটি দেশের সার্বভৌমত্ব কি এতই সস্তা যে তেলের প্রতিশ্রুতি আর খেজুরের বস্তার বিনিময়ে বিকিয়ে দেওয়া যায়? আর যে সৌদি সরকার 5 বছর ধরে একই চাপ দিয়ে এসেছে হাসিনা সরকারকেও, হাসিনা সরকার যেটি কৌশলে এড়িয়ে গেছে, সেই দাবিতে মাত্র কয়েক মাসে আত্মসমর্পণ কি বলবেন তাকে আপনি? ইউনূস তো সৌদি আরবে তার যাওয়ার কথা ছিল, মানে তার সফর বাতিল করেছিলেন, কারণ সৌদি সরকার তাকে গ্রহণ করবে না। সেই কারণেই কি সৌদি সরকারের এই চাপ তিনি মেনে নিলেন? সবচেয়ে ভয়াবহ এবং আত্মঘাতী যে সিদ্ধান্তটি এখন রাষ্ট্রের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, তা হলো সৌদি আরবে অবস্থানরত 69,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান। তথাকথিত মানবিকতা এবং রেমিটেন্সের দোহাই দিয়ে যে প্রক্রিয়াটি শুরু হয়েছে তা কেবল একটি প্রশাসনিক ভুল নয়, বরং এটি বাংলাদেশের অস্তিত্ব এবং সার্বভৌমত্বের উপর এক চূড়ান্ত আঘাত। আন্তর্জাতিক আইনের প্রাথমিক পাঠেই বলা আছে, অ্যাসাইলাম বা আশ্রয় হলো সাময়িক সুরক্ষা, আর সিটিজেনশিপ বা নাগরিকত্ব হলো স্থায়ী রাষ্ট্রীয় পরিচয়। 1951 সালের রিফিউজি কনভেনশন এবং 1967 সালের প্রোটোকল অনুযায়ী কোনো দেশ শরণার্থীদের আশ্রয় দিতে বাধ্য হতে পারে, কিন্তু তাদের নাগরিকত্ব দিতে বাধ্য নয়। অথচ বর্তমান সরকার, মানে অবৈধ সরকার, সেই মৌলিক পার্থক্যটি মুছে ফেলে রাষ্ট্রের আইনগত রক্ষা কবচ ভেঙে ফেলছে। এই পাসপোর্ট প্রদানের সিদ্ধান্তটি বাংলাদেশের জন্য একটি লিগ্যাল সুইসাইড বা আইনি আত্মহত্যা। আন্তর্জাতিক বিচারিক আদালতে বা আইসিজেতে বাংলাদেশ যখন গাম্বিয়ার সঙ্গে মিলে মিয়ানমারের বিরুদ্ধে লড়াই করছে এবং প্রমাণ করার চেষ্টা করছে যে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, তখন ঢাকার পাসপোর্ট অফিস থেকে যদি হাজার হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়, তবে মিয়ানমার তো সেই পাসপোর্ট দেখিয়েই বিশ্ববাসীকে বলবে, দেখুন আমরা বলেছিলাম এরা বাঙালি, বাংলাদেশেই তো এদের পাসপোর্ট দিচ্ছে। এর মাধ্যমে মিয়ানমারের দীর্ঘদিনের দাবি রোহিঙ্গারা অবৈধ বাঙালি অভিবাসী, সেটিকেই বাংলাদেশ নিজের হাতে বৈধতা দিয়ে দিচ্ছে। এর ফলে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের অবস্থান কেবল দুর্বলই হবে না, বরং রোহিঙ্গা প্রত্যাবর্তনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হবে। কারণ যাদের আপনি নিজের রাষ্ট্রের পাসপোর্ট দিচ্ছেন, তাদের আর কখনোই আপনি বিদেশি বলে ফেরত পাঠাতে পারবেন না। এটি একটি কূটনৈতিক বিপর্যয়, যার মাসুল প্রজন্ম থেকে প্রজন্মকে দিতে হবে। সৌদি আরবের চাপ এবং কিছু বিনিয়োগের মূলা ঝুলিয়ে এই সিদ্ধান্তটি চাপিয়ে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে জ্বালানি খাত, মাতারবাড়ি বন্দর
খেজুরের কথা তো আগেই বললাম, রোজায় কিছু খেজুর উপহার পাঠিয়ে এই আত্মঘাতী চুক্তিতে সায় আদায় করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সাময়িক অর্থনৈতিক সুবিধার বিনিময়ে একটি জাতি কি তার সার্বভৌমত্ব বিক্রি করে দিতে পারে কিনা? পাসপোর্ট কোনো ট্রাভেল পাস নয়, এটি একটি আন্তর্জাতিক পরিচয় এবং নাগরিকত্বের চূড়ান্ত দলিল। নিরাপত্তা স্ক্রিনিং ছাড়া, বংশ পরিচয় যাচাই ছাড়া, অপরাধের রেকর্ড না ঘেটে হাজার হাজার মানুষকে এই দলিল তুলে দেওয়া মানে জাতীয় নিরাপত্তাকে উন্মুক্ত করে দেওয়া। আন্তর্জাতিক কনভেনশন অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস ICCPR এর 12 নম্বর অনুচ্ছেদ রাষ্ট্রকে তার সীমান্ত এবং নাগরিকত্ব নিয়ন্ত্রণের যে ক্ষমতা দিয়েছে, বাংলাদেশ স্বেচ্ছায় সেই ক্ষমতা বিসর্জন দিচ্ছে। নিরাপত্তার প্রসঙ্গ যখন আসে তখন পরিস্থিতির ভয়াবহতা আরো স্পষ্ট হয়। রোহিঙ্গা ক্যাম্পগুলো এখন আর কেবল আশ্রিতদের বাসস্থান নয়, এগুলো এক একটি মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে। আরসা, আরাকান আর্মির মতো সশস্ত্র গোষ্ঠীগুলো সেখানে প্রকাশ্যে তাদের কার্যক্রম চালাচ্ছে। রাখাইন এবং বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গহীন অরণ্যে চলছে তাদের সামরিক প্রশিক্ষণ, যার ভিডিও ফুটেজ এবং গোয়েন্দা তথ্য গণমাধ্যমে উঠে এসেছে, সোশ্যাল মিডিয়াতে তো আছেই। এমনকি ঢাকার অদূরে নারায়ণগঞ্জে আতাউল্লাহ আবু আম্মার জুনুনির মতো শীর্ষ জঙ্গি নেতার অবস্থান এবং গ্রেপ্তার প্রমাণ করে যে এই সংকট আর কক্সবাজারে সীমাবদ্ধ নেই, এটি এখন জাতীয় নিরাপত্তার হৃৎপিণ্ডে আঘাত এনেছে। অথচ সরকারের ভূমিকা এমন এখানে বেশ রহস্যজনক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক যখন বাংলাদেশের সেনাবাহিনীকে সন্ত্রাস দমনে বাধা দেন এবং মানবাধিকারের দোহাই দিয়ে ক্যাম্প নিয়ন্ত্রণ সশস্ত্র গোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়ার পথ তৈরি করেন, বাংলাদেশকে দখল করার সুযোগ করে দেন, তখন বুঝতে বাকি থাকে না যে এখানে একটি বড় খেলা চলছে রোহিঙ্গাদেরকে নিয়ে। সরকার জেনেও চুপ করে আছে, অথবা পশ্চিমা প্রভুদের তুষ্ট রাখতে জেনে শুনে বিষ পান করছে। সরকারের একজন রোহিঙ্গা বিষয়ক রিপ্রেজেন্টেটিভ বা প্রধান প্রতিনিধি আছেন, কিন্তু তার কর্মকাণ্ড পর্যালোচনা করলে মনে হয় তিনি বাংলাদেশের প্রতিনিধি নন, বরং আন্তর্জাতিক দাতা সংস্থা এবং NGO গুলোর স্বার্থ রক্ষাকারী একজন দালাল। বাংলাদেশের স্বার্থের পক্ষে এক চুল পরিমাণ সুবিধা আদায় করার কোনো নজির তার কাজে নেই। যতবার তিনি আমেরিকা যান ততবার তিনি এক একটি করে বাংলাদেশের এক একটি অংশকে দিয়ে আসেন। করিডোর দেওয়ার কথা তিনিই বলেছিলেন, তার মাথা থেকে এসেছিল। এখন তিনি ব্যস্ত আছেন কিভাবে রোহিঙ্গাদের ইন্টিগ্রেশন বা মূল স্রোতে মিশিয়ে নেওয়া যায় সেই পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে। ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তির খবর বেরিয়েছে, ভুয়া NID তৈরি হয়েছে এবং স্থানীয় রাজনীতিতে তাদের ব্যবহার করার যে নীল নকশা তৈরি হয়েছে, তা আগামী দিনের বাংলাদেশের জন্য এক ভয়াবহ অবস্থা তৈরি করবে, কোনো সন্দেহ নেই। ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং বা জনসংখ্যার গঠন পরিবর্তনের মাধ্যমে ক্ষমতার সমীকরণ মেলানোর এই চেষ্টা অতীতেও অনেক রাষ্ট্রে গৃহযুদ্ধ ডেকে এনেছে। পশ্চিমা বিশ্ব এবং জাতিসংঘ চায় রোহিঙ্গা সংকটটি জিয়ে থাকুক, কারণ এটি তাদের মিয়ানমার এবং চীনের উপর ভূরাজনৈতিক চাপ বজায় রাখার একটি হাতিয়ার। আর ডক্টর ইউনূস এবং তার NGO বান্ধব প্রশাসন সেই কৌশলেরই বাস্তবায়ন ঘটাচ্ছেন। তাদেরও টাকা আসছে, এমন নয়, এইসব NGO গুলোই তো টাকা পাচ্ছে এবং সেখানে রোহিঙ্গাদের উপর খরচ করছে কতটুকু সে তো আপনারা জানেন। তথাকথিত হিউম্যানিটেরিয়ান করিডোর খোলার প্রস্তাবটি আপাত দৃষ্টিতে মানবিক মনে হলেও এটি মূলত সন্ত্রাসীদের নিরাপদ যাতায়াতের পথ তৈরির একটি কৌশল। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর সঙ্গে রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠীগুলোর চলমান যোগাযোগের খবর এবং অস্ত্র চালানের ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, এগুলো একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, যার লক্ষ্য চট্টগ্রাম পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করা। অথচ সরকার এই জ্বলন্ত আগ্নেয়গিরির উপর বসে আগামী ঈদে দেশে ফেরত যাবে এরকম মিথ্যা আশাবাদের গল্প শুনিয়েছে আমাদের। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমন সব দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিচ্ছে যার এখতিয়ার তাদের নেই, তা তো অবৈধ। একটি অনির্বাচিত অবৈধ সরকার কিভাবে নাগরিকত্ব এবং পাসপোর্টের মতো স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেয় আপনিই বলুন। তারা আগামী বাজেটে এমন সব ফাইল প্রসেস করছে এবং আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করছে যাতে পরবর্তী যে সরকারি ক্ষমতায় আসুক তারা যেন শুরুতেই হোঁচট খায়। এটি কেবল প্রশাসনিক অদক্ষতা নয়, এটি একটি পরিকল্পিত চাল, স্কচড আর্থ পলিসি বা পোড়া মাটি নীতি। রাষ্ট্রকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া যাতে ভবিষ্যতে কেউ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে না পারে। মানবিকতা মানে আইন ভাঙা নয়, মানবিকতা মানে নিজের দেশের নাগরিকের নিরাপত্তা জিম্মি করে বিদেশিদের তুষ্ট করা নয়। রাষ্ট্র আবেগে চলে না, রাষ্ট্র চলে নীতি এবং শৃঙ্খলায়। 12 লাখ রোহিঙ্গার বোঝা বাংলাদেশ বহন করছে, কিন্তু তার মানে এই নয় যে তাদের নাগরিকত্ব দিতে হবে। সৌদি আরবের চাপে নতি স্বীকার করে এই 69,000 পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্তটি যদি বাস্তবায়ন হয়, তবে ভবিষ্যতে আরো লাখ লাখ রোহিঙ্গা একই দাবি নিয়ে দাঁড়াবে। তখন বাংলাদেশ কি করবে? আজ যারা
ক্ষমতার মসনদে বসে পশ্চিমা প্রশংসার লোভে দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছেন, ইতিহাস তাদের ক্ষমা করবে না। এই সিদ্ধান্তে দীর্ঘমেয়াদী পরিণত হবে ভয়াবহ। প্রথমত, মিয়ানমার এখন আর কোনোদিন রোহিঙ্গাদের ফেরত নিবে না, রাজি হবে না নিতে, কারণ তারা এখন বাংলাদেশের দায়িত্ব বলে রোহিঙ্গাদেরকে হাত দিয়ে ফেলবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা প্রত্যাবাসনে আগ্রহ হারাবে, কারণ তারা এখন বাংলাদেশের নাগরিক। তৃতীয়ত, এটি একটি নজির সৃষ্টি করবে, যার ফলে ভবিষ্যতে যে কোনো শরণার্থী গোষ্ঠী নাগরিকত্বের দাবি তুলতে পারবে। চতুর্থত, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হবে, কারণ পরিচয়ের সংকট নিরাপত্তা সংকটকে গভীর করে। এই পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় ছিল সুস্পষ্ট নীতিমালা প্রয়োগ। প্রথমত, সীমান্তে প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, নাফ নদীতে ইন্টিগ্রেটেড পেট্রোলিং, বায়োমেট্রিক ভিত্তিক প্রবেশ প্রস্থান নিয়ন্ত্রণ চালু করা। দ্বিতীয়ত, ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠী নির্মূল করা এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা। তৃতীয়ত, মিয়ানমারের সাথে প্রত্যাবাসন আলোচনা, নিরাপত্তা গ্যারান্টি, নাগরিকত্বের পুনঃপ্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের শর্ত জুড়ে দেওয়া। চতুর্থত, আঞ্চলিক শক্তিগুলোর সাথে বহুপাক্ষিক কূটনীতি চালিয়ে রোহিঙ্গা ইস্যুকে একটি সামগ্রিক নিরাপত্তা প্যাকেজের অংশ করা। কিন্তু সেসব করা হয়নি, বরং সবচেয়ে সহজ এবং সবচেয়ে ক্ষতিকর পথ বেছে নেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশ একটি নিয়ন্ত্রিত সংকটকে নিয়ন্ত্রণহীন বিপর্যয়ে রূপান্তরিত করেছে। মানবিকতার নামে যা করা হচ্ছে তা আসলে মানবিকতার অপমান, কারণ এটি রোহিঙ্গাদের আসল সমস্যার সমাধান করবে না, বরং তাদের একটি স্থায়ী ভাসমান জনগোষ্ঠীতে রূপান্তরিত করবে। আবারও ঈদ আসছে, আবারও হয়তো প্রতিশ্রুতি আসবে, যদিও ততদিন ইউনূস থাকবেন কিনা সন্দেহ। ইউনূস চলে যাবেন, কিন্তু বাংলাদেশ থেকে একজন রোহিঙ্গাও ফেরত যায়নি, যাওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, চলে নীতিতে। বলেছি আগেই, রাষ্ট্র টিকে থাকে দয়ায় নয় শৃঙ্খলায়, আর শৃঙ্খলার অর্থ হলো আইনের শাসন, সার্বভৌমত্বের সুরক্ষা এবং জাতীয় স্বার্থের অগ্রাধিকার। কিন্তু রোহিঙ্গা ইস্যুতে এসব নীতির কোনোটাই অনুসরণ করা হয়নি। ফলাফল হিসাবে বাংলাদেশ আজ এমন একটি অবস্থানে দাঁড়িয়ে, যেখানে তার কূটনৈতিক বিশ্বাসযোগ্যতা, আইনি সামঞ্জস্য এবং নিরাপত্তা অখণ্ডতা সবকিছু প্রশ্নবিদ্ধ। ঈদ এসে গেছে, রোহিঙ্গারা যায়নি, বরং যা হয়েছে তা আরো ভয়াবহ। ৬৯,০০০ রোহিঙ্গা এখন কাগজে কলমে বাংলাদেশি, যা আগামী প্রজন্মের জন্য একটি বিষাক্ত উত্তরাধিকার। দেখুন, যা ভালো মনে করেন আপনারা।